প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সকলে সুস্থ আছো, নিরাপদে আছো এবং ঘরেই অবস্থান করছো। তোমাদের সুস্থতা কামনা করে আজকে আমরা আমাদের শ্রেণী কার্যক্রম শুরু করতে যাচ্ছি। আমাদের আজকের পাঠের বিষয় অর্থনীতি দ্বিতীয় পত্রের নবম অধ্যায়ের সরকারি ব্যয়ের উদ্দেশ্য। সরকারি ব্যয়ের উদ্দেশ্য, পারপোজ অফ পাবলিক এক্সপেন্ডিচার। আমরা সরকারি ব্যয় সম্পর্কে জেনেছি। আজকে আমরা সরকারি ব্যয়ের উদ্দেশ্য সম্পর্কে জানার চেষ্টা করব। আধুনিক রাষ্ট্রসমূহ সাধারণত কল্যাণমূলক রাষ্ট্র। এসব রাষ্ট্রে সরকারি ব্যয়ের প্রয়োজনীয়তা, গুরুত্ব, আওতা, পরিধি এবং ক্ষেত্র সম্পর্কে সরকার পূর্বেই জনগণকে অবহিত করেন। সরকারি ব্যয়ের প্রধান খাতসমূহ ধরে নিম্নে সরকারি ব্যয়ের উদ্দেশ্য আলোচনা করা হলো। এখানে আমরা যে খাতসমূহের কথা আলোচনা করব, প্রথম হচ্ছে প্রতিরক্ষা ব্যয় নির্বাহ, 2 আইন শৃঙ্খলা রক্ষা, 3 বেসামরিক প্রশাসন পরিচালনা, 4 বিচার বিভাগ, 5 শিক্ষার সুযোগ সুবিধা সম্প্রসারণ, 6 স্বাস্থ্য ও জনসংখ্যা নিয়ন্ত্রণ, 7 সম্পদ আবিষ্কার ও সুষ্ঠু ব্যবহার, 8 আন্তর্জাতিক সংস্থার চাঁদা পরিশোধ, 9 পররাষ্ট্র বিষয়ক কার্যাবলী, 10 মৌলিক চাহিদা পূরণ, 11 মানব সম্পদ উন্নয়ন, 12 আয়ের সুষম বন্টন, 13 বাণিজ্য চক্র রোধ, 14 আঞ্চলিক বৈষম্য হ্রাস, 15 সামাজিক নিরাপত্তা, 16 কর্মসংস্থান বৃদ্ধি, 17 পরিবহন ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন, 18 নগরায়ন, 19 ঋণ ও সুদ পরিশোধ, 20 দুর্যোগ মোকাবেলা, 21 অর্থনৈতিক উন্নয়ন, 22 কৃষি উন্নয়ন, 23 শিল্প উন্নয়ন, 24 চিত্ত বিনোদন। আমরা এসব প্রধান খাতভিত্তিক সরকারি ব্যয়ের উদ্দেশ্যসমূহ নিয়ে আলোচনা করব। সরকারের প্রধান ও পবিত্রতম দায়িত্ব হলো দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করা। এ উদ্দেশ্যে সরকারকে সেনা, নৌ, বিমান বাহিনী গঠন, যুদ্ধের অত্যাধুনিক সরঞ্জামাদি উৎপাদন, ক্রয় ও সংরক্ষণ করার জন্য প্রচুর অর্থ ব্যয় করতে হয়। কারণ আধুনিক প্রতিরক্ষা ব্যবস্থা অত্যন্ত ব্যয়বহুল। 2 হচ্ছে আইন শৃঙ্খলা রক্ষা। অব্যাহতভাবে অর্থনৈতিক উন্নয়নের জন্য দেশের ভেতরে শান্তি শৃঙ্খলা বজায় রাখার লক্ষ্যে দেশের আইন শৃঙ্খলা ও বেসামরিক প্রশাসনের জন্য সরকারকে প্রচুর অর্থ ব্যয় করতে হয়। 3 হচ্ছে বেসামরিক প্রশাসন পরিচালনা। বেসামরিক প্রশাসন পরিচালনা যে কোনো রাষ্ট্রের প্রশাসনিক কাজ সুষ্ঠুভাবে সম্পাদনের জন্য শাসন বিভাগ, বিচার বিভাগ, স্বাস্থ্য বিভাগ, শিক্ষা বিভাগ, স্থানীয় সরকার বিভাগ ইত্যাদি এরূপ কিছু বিভাগ রয়েছে। এখানে কর্মরত কর্মকর্তা কর্মচারীদের বেতন ভাতা বাবদ সরকারের প্রচুর অর্থ ব্যয় করতে হয়। 4 নম্বর হচ্ছে বিচার বিভাগ। বিচার বিভাগের জন্য সরকারকে বিপুল অর্থ ব্যয় করতে হয়। দেশে চুরি, ডাকাতি, হাইজ্যাক, হত্যা, খুন ইত্যাদির মতো সমাজ বিরোধী ও আইন শৃঙ্খলা পরিপন্থী কাজে জড়িত অপরাধীদের বিচারের জন্য সরকারকে কোর্ট কাছারি স্থাপন ও বিচারক নিয়োগের জন্য প্রচুর অর্থ ব্যয় করতে হয়। 5 হচ্ছে শিক্ষার সুযোগ সুবিধা সম্প্রসারণ। শিক্ষা সরকারি ব্যয়ের একটি গুরুত্বপূর্ণ খাত। অনেক দেশে বেসরকারি পর্যায়ে শিক্ষার ক্ষেত্রে যে সুযোগ সুবিধা রয়েছে তা সমগ্র জনগণের জন্য যথেষ্ট নয়। তাই বেসরকারি শিক্ষার পাশাপাশি পরিপূরক ব্যবস্থা হিসেবে সরকারি পর্যায়ে শিক্ষার সুযোগ সুবিধা সম্প্রসারণের জন্য
সরকার প্রচুর অর্থ ব্যয় করে থাকে। 6 হচ্ছে স্বাস্থ্য ও জনসংখ্যা নিয়ন্ত্রণ। স্বাস্থ্য ও জনসংখ্যা নিয়ন্ত্রণ দেশের জনগণের স্বাস্থ্যের উন্নয়নের জন্য সরকারকে হাসপাতাল, ডাক্তার, নার্স, ওষুধ ও চিকিৎসা সেবা প্রদান, কর্মকর্তা কর্মচারী নিয়োগ করতে হয়। এছাড়া জনসংখ্যা বৃদ্ধির হার রোধ করার জন্য সরকার পরিবার পরিকল্পনা কর্মসূচি গ্রহণ করে থাকে। এসব কাজে সরকারের প্রচুর অর্থ ব্যয় হয়। 7 নম্বরে আছে সম্পদ আবিষ্কার ও সুষ্ঠু ব্যবহার। দেশের অনাবিষ্কৃত সম্পদ আবিষ্কার, উত্তোলন ও সুষ্ঠু ব্যবহারের জন্য দিন দিন সরকারের ব্যয় বৃদ্ধি পাচ্ছে। 8 হচ্ছে আমাদের আন্তর্জাতিক সংস্থায় চাঁদা পরিশোধ। প্রতি বছর আন্তর্জাতিক সংস্থা যেমন জাতিসংঘ, বিশ্বব্যাংক, আন্তর্জাতিক মুদ্রা তহবিল এ ধরনের প্রতিষ্ঠানের সদস্য, তার জন্য বাংলাদেশ সরকারকে চাঁদা পরিশোধ করতে হয়। এটি প্রত্যেক দেশের সরকারকেই করতে হয়। 9 হচ্ছে পররাষ্ট্র বিষয়ক কার্যাবলী। পররাষ্ট্র বিষয়ক কার্যাবলী কোনো রাষ্ট্রই একা তার প্রয়োজনীয় সকল পণ্য বা সেবা উৎপাদন বা সংগ্রহ করতে পারে না, প্রয়োজন অন্যের সহযোগিতা। ছাত্র শিক্ষকদের মেধার বিকাশে ভবিষ্যৎ প্রযুক্তিকে করায়ত্ত করার লক্ষ্যে জ্ঞান অন্বেষণে প্রয়োজনীয় বইপত্র, বৃত্তি, দেশীয় পণ্যের বাজার সম্প্রসারণ, আমদানি রপ্তানি লক্ষ্যে অন্যান্য দেশের সাথে কূটনৈতিক সম্পর্ক স্থাপন ও উন্নয়ন, মিশন পরিচালনায় কর্মচারীদের জন্য প্রচুর অর্থ ব্যয় করতে হয়। এরপর হচ্ছে মৌলিক চাহিদা পূরণ। আধুনিককালে রাষ্ট্রসমূহ হচ্ছে কল্যাণমূলক রাষ্ট্র, আর এই কল্যাণমূলক রাষ্ট্র সেটা পৃথিবীর যে কোনো অংশেই হোক, সেখানে জনসংখ্যা দ্রুত বেড়ে চলেছে। ক্রমবর্ধমান জনসংখ্যার জন্য মৌলিক চাহিদা পূরণ, মৌলিক চাহিদার মধ্যে অন্ন, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা, শিক্ষা ইত্যাদি পূরণের জন্য সরকারকে ক্রমশ অধিক পরিমাণে অর্থ ব্যয় করতে হয়। এরপর 11 নম্বর হচ্ছে মানব সম্পদ উন্নয়ন। যে কোনো দেশের সরকার মানব সম্পদ উন্নয়নে অধিক অর্থ ব্যয় করে। শিক্ষা, স্বাস্থ্য, প্রশিক্ষণ, স্যানিটেশন প্রভৃতির মাধ্যমে দক্ষ জনশক্তি গড়ে তোলার লক্ষ্যে সরকার প্রচুর অর্থ ব্যয় করে থাকে। এরপর হচ্ছে আয়ের সুষম বন্টন। সমাজের ধনী ও গরিব লোকদের মধ্যে আয় ব্যবধান হ্রাস করার লক্ষ্যে সরকার ধনীদের উপর হতে উচ্চ কর আরোপের মাধ্যমে সম্পদ সংগ্রহ করে গরিবদের জন্য অধিক হারে ব্যয় করে থাকে। 13 নম্বর হচ্ছে বাণিজ্য চক্র রোধ। বাণিজ্য চক্রের প্রভাবে অনেক সময় অর্থনীতির মন্দাভাব দেখা দেয়, ফলে ব্যক্তিগত বিনিয়োগ ও কর্মসংস্থান স্তর হ্রাস পায়। এরূপ অর্থনৈতিক সংকট দূর করার জন্য সরকার বিপুল পরিমাণ অর্থ ব্যয় করে। 14 নম্বর হচ্ছে আঞ্চলিক বৈষম্য হ্রাস। দেশের বিভিন্ন অঞ্চলের মধ্যে অর্থনৈতিক বৈষম্য বিভিন্ন সামাজিক সমস্যার সৃষ্টি করে। তাই আঞ্চলিক বৈষম্য হ্রাস করার জন্য সরকারি ব্যয়ও ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। যেমন দেশের অপেক্ষাকৃত দরিদ্র অঞ্চলে দ্রুত দারিদ্র্য বিমোচন গবেষণা কর্মসূচি গ্রহণের মাধ্যমে বিভিন্ন মৌসুমী দ্রব্যের উৎপাদন বৃদ্ধি সহ বিভিন্ন সামাজিক নিরাপত্তা কর্মসূচি বাস্তবায়নের জন্য সরকার প্রচুর অর্থ ব্যয় করে। এরপর হচ্ছে 15 নম্বর সামাজিক নিরাপত্তা। আধুনিক বিশ্বের অনেক দেশেই সামাজিক নিরাপত্তামূলক ব্যবস্থা চালু রয়েছে। এই ব্যবস্থার মধ্যে দুর্ঘটনাজনিত ক্ষতিপূরণ, পেনশন, বয়স্ক ভাতা, বেকার ভাতা, গ্র্যাচুইটি, যৌথ বীমা ইত্যাদির জন্য সরকার উল্লেখযোগ্য পরিমাণ অর্থ ব্যয় করে থাকে। তারপর 16 নম্বর হচ্ছে কর্মসংস্থান বৃদ্ধি।
অনুন্নত উন্নয়নশীল দেশসমূহে কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে সরকার প্রত্যক্ষ ও পরোক্ষভাবে নানারূপ কর্মসূচি বাস্তবায়নে অনেক অর্থ ব্যয় করে। 17 হচ্ছে পরিবহন ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন। উন্নত পরিবহন ও যোগাযোগ ব্যবস্থা অর্থনৈতিক উন্নয়নের পূর্বশর্ত, তাই এই খাতে সরকার প্রচুর অর্থ ব্যয় করে থাকে। 18 নম্বর হচ্ছে নগরায়ন। শিল্প বিপ্লব বা সভ্যতার বিকাশের সাথে সাথে মানুষের চাহিদারও পরিবর্তন হচ্ছে। গ্রাম থেকে শহর অভিমুখে জনস্রোত ঠেকানোর জন্য নগরায়নের লক্ষ্যে কর্মপরিকল্পনা সহ অনেক অর্থ ব্যয় করতে হয় প্রতিটি দেশের সরকারকে। 19 হচ্ছে ঋণ ও সুদ পরিশোধ। সেটা দেশীয় উৎস থেকে হোক আর বিদেশি উৎস থেকে হোক, সরকার ঋণ গ্রহণ করে থাকে। এই ঋণের সুদসহ পরিশোধ করতে হয়। সরকার দেশের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডের জন্য এ মূলধন সংগ্রহ করে থাকে ঘাটতি পূরণের লক্ষ্যে। এক্ষেত্রে দেশীয় বিদেশি উৎস হতে ঋণ গ্রহণ করতে হয়। এ ঋণের সুদ আসল সুদ বাবদও প্রতি বছর সরকারকে প্রচুর অর্থ ব্যয় করতে হয়। তারপর হচ্ছে 20 নম্বরে দুর্যোগ মোকাবেলা। বিভিন্ন রকম দুর্যোগ প্রাকৃতিক এবং মানব সৃষ্ট, যেমন বন্যা, ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস, অগ্নিকাণ্ড, মহামারী এরূপ দুর্যোগে ক্ষতিগ্রস্তদের সাহায্যার্থে সরকার প্রচুর অর্থ ব্যয় করে থাকে। যেমন চলমান কোভিড অবস্থায় সরকারকে বাজেটের বাইরে গিয়ে, কারণ যখন আমাদের বাজেট প্রণয়ন করা হয়েছিল তখন এই কোভিড অবস্থা ছিল না, কিন্তু এই বাবদ সরকারকে প্রচুর অর্থ ব্যয় করতে হচ্ছে। এরপরে 21 হচ্ছে অর্থনৈতিক উন্নয়ন। আধুনিককালে দ্রুত অর্থনৈতিক উন্নয়নের জন্য সরকারকে উন্নয়নমূলক কর্মকাণ্ডে সরাসরি অংশগ্রহণ করতে হয়। দেশের উন্নয়নমূলক কর্মকাণ্ড যত বৃদ্ধি পাচ্ছে ততই সরকারি ব্যয়ও বৃদ্ধি পাচ্ছে। 22 কৃষি উন্নয়ন। একটি দেশের অর্থনৈতিক উন্নয়নের প্রাথমিক স্তর হচ্ছে কৃষিক্ষেত্রে উন্নয়ন। তো স্বল্পোন্নত দেশগুলোতে কৃষিকে কেন্দ্র করে দেশের উন্নয়ন আবর্তিত হয়। এসব দেশে সরকার দরিদ্র কৃষকদের জন্য কৃষি উপকরণ বাবদ ভর্তুকি প্রদানে উল্লেখযোগ্য পরিমাণ অর্থ ব্যয় করে। 23 হচ্ছে শিল্প খাত। শিল্প খাত হচ্ছে অর্থনৈতিক উন্নয়নের একটি গুরুত্বপূর্ণ খাত, যেটার উন্নয়ন অত্যাবশ্যক। জনগণের আয় ও নিয়োগ বৃদ্ধির পরিপূরক বা পরিবর্তক হিসেবে শিল্প প্রতিষ্ঠিত ও পরিচালিত হয়। বর্তমানে শিল্প প্রশাসনের জন্যও বিপুল পরিমাণ অর্থ ব্যয় করতে হয়। এছাড়াও অর্থনৈতিক উন্নয়নের জন্য ভারী ও ঝুঁকিবহুল শিল্প স্থাপনে সরকার প্রচুর অর্থ ব্যয় করে থাকে। এবং সর্বশেষটি হচ্ছে চিত্ত বিনোদন। আধুনিক রাষ্ট্রকে কল্যাণকর রাষ্ট্র বলা হয়, তাই সরকার জনগণের মৌলিক চাহিদা পূরণের পর চিত্ত বিনোদনমূলক কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে পাঠাগার, খেলার মাঠ, পার্ক, চিড়িয়াখানা, জাদুঘর প্রভৃতি খাতেও প্রচুর অর্থ ব্যয় করে থাকে। সুতরাং উপরের আলোচনা সাপেক্ষে বলা যায়, সময়ের বিবর্তনে পুলিশি রাষ্ট্রের ধারণা বিদায় নেওয়ায় কল্যাণকর রাষ্ট্রীয় ধারণা সুপ্রতিষ্ঠিত হয়েছে। বর্তমান যুগে সরকারকে অর্থনৈতিক, সামাজিক, রাজনৈতিক কার্যাবলী সহ যাবতীয় কাজ সম্পাদন করতে হয়। তাই বর্তমান শতাব্দীতে প্রত্যেক দেশের সরকারি কার্যাবলীর পরিধি ব্যাপকভাবে সম্প্রসারিত হয়েছে এবং এর উদ্দেশ্যও একইভাবে প্রসারিত হয়েছে। তো আমাদের আজকের পাঠের যে বিষয় ছিল সরকারি ব্যয়ের উদ্দেশ্য, আশা করি তোমরা আমাদের এই আলোচনা থেকে বিষয়টি বুঝতে পেরেছ, অনুধাবন করতে পেরেছ। তো আজকের মতো আমরা এখানেই শেষ করছি। তোমরা সকলে সুস্থ থাকো, নিরাপদে থাকো, ঘরেই থাকো। আল্লাহ হাফেজ।